কেন্দ্রীয় সরকার রাজ্যে যেটা চলছে সেটা সম্বন্ধ বন্ধ করতে উৎসাহিত নয়। সিবিআই এর যিনি ডিরেক্টর তাকে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কৈফিয়ত দিতে হবে যে কেন অভয়ার তদন্ত তারা করলেন না, কেন মাঝপথে শিক্ষার তদন্ত বন্ধ করলেন, কেন অজয় কুমারের বেল অ্যাপ্লিকেশান ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশান 6 বছর বাদে মুভ করা হলো, তাও নিজে থেকে না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠে এসছে সেই জন্যে। তাহলে এইভাবে একটি মেয়ে তার কর্মক্ষেত্রে একটি ডাক্তার এইভাবে ধর্ষিতা হলো এবং খুন হয়ে গেল, এবং সিবিআই তার তদন্ত করলো না। যে তদন্ত করতে এসছিল সে দাঁত বের করে বসে রইল, কিছু করলো না, কোর্টের অর্ডারেও আছে। এটা আমার কাছে অকল্পনীয়। পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময়ই একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে। বাঙালি নেতা আছে, বাঙালি কর্মী আছে, সব আছে, কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাঁটিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গকে প্রকৃতভাবে আইন শৃঙ্খলা সহ সব কিছুর নিয়ন্ত্রণ না করে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের নাকের সামনে একটা মূলো ঝুলিয়ে দেয়া। আপনি এই বিষয়টার কৌশল নির্ধারক হতেন, তাহলে আপনি এই মুহূর্তে কি কি ডিসিশন নিতেন, কি কি করা উচিত? বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই। বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও, কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে, আমি এর পক্ষপাতী নই। কেন্দ্র যদি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে কি আপনি ভবিষ্যতে দলের ভেতরে অবস্থানের ব্যাপারটা পুনর্বিবেচনা করবেন? আপনার কি মনে হয় যে বাংলার রাজনীতিতে কোনো নতুন বিকল্প শক্তি গড়ে ওঠার সম্ভাবনা? রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির সঙ্গে, নারী নির্যাতনের সঙ্গে রাজ্যের হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম যুক্ত হয়েছে, এবং দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের এহেন হেভিওয়েট নেতামন্ত্রীরা যারা জেলেও যাচ্ছেন, যাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তও শুরু করছে, তারা সেই তদন্ত হঠাৎ করে মাঝপথে এসে থেমে যাচ্ছে। তার একটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে অভয়ার কেসটা, যে ইডি সিবিআই এসে মাঝপথে তদন্ত বন্ধ করে দিল, এবং এতে সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হচ্ছে, বদ্ধমূল হয়ে যাচ্ছে, যে এত দুর্নীতির পরেও রাজ্য সরকারের এই সব নেতামন্ত্রীরা বেঁচে যাচ্ছে, ওপরতলা অবধি হাত এই জন্য পৌঁছচ্ছে না কারণ কেন্দ্র এবং রাজ্যে একটা আঁতাত রয়েছে, একটা সেটিং তত্ত্ব রয়েছে। এবং ইতিমধ্যেই আপনি কোনো একটা টিভি চ্যানেলে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে এই সেটিং তত্ত্ব বিষয়ে কিছু একটা বলেছিলেন। তো এটা যদি একটু ক্লিয়ার করে দেন, সাধারণ মানুষ যে কথাগুলো বলছে এটা কি আদৌ সমর্থনযোগ্য? আপনার এই প্রশ্নটায় 3টে পার্ট আছে। প্রথম হচ্ছে মাঝপথে এসে তদন্তের থমকে যাওয়া, দ্বিতীয় হচ্ছে এদের ছাড়া পেয়ে যাওয়া নেতামন্ত্রীদের, এবং সেইটাকে উদাহরণ হিসেবে দেখিয়ে সেটিং তত্ত্ব বলে একটা জিনিস চালু হওয়া। এটা অস্বীকার করার উপায় নেই যে মাঝপথে এসে অভয়া তো কোনো তদন্তই করেনি সিবিআই, এত অপদার্থ, নির্লজ্জ। এর আগে আমি আপনাদেরকে বলেও ছিলাম, আবার বলছি, এবং আমার তো এখন খুব সন্দেহ যে তারা কিসের বশবর্তী হয়ে, কিসের দ্বারা প্রভাবিত হয়ে এই তদন্তটা করলো না। এটা কিন্তু ছাড়া যাবে না, ছেড়ে দেবে না কেউ, মানুষ ক্ষেপে আছে। এটা 1 নম্বর। যে এটা ঠিকই যে মাঝপথে অভয়ার তদন্ত, মাঝপথে না করাই হয়নি, মাঝপথে তদন্ত বন্ধ হয়ে গেছে বেশ খানিকটা, বলা যায় শিক্ষা। তদন্তের কি রেজাল্ট কেউ জানে না, সেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা আজকের দিনে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। যেহেতু আবার ভোট এসে গেছে, এতদিনে সিবিআই কি করলো কেউ জানে না, অন্তত আমি জানি না বা শুনিনি, খবরে কাগজও দেখিনি, কোনো মিডিয়াতেও দেখিনি পোস্ট পোল ভায়োলেন্সে কী হয়েছে। আর সেটিং তত্ত্বের ব্যাপারে যে কথাটা আমি বলেছি, সেটা সেটিং তত্ত্বের ব্যাপার নয়, সেটা হচ্ছে, দেখুন, কেন্দ্রীয় সরকার, আমি বলেছি যে কেন্দ্রীয় সরকার রাজ্যে যেটা চলছে
সেটা সম্বন্ধ বন্ধ করতে উৎসাহিত নয় বলে আমার মনে হয়েছে। অন্যের মন নাও মনে হতে পারে, আবার অনেকের মনে হতে পারে। এটা সেটিং তত্ত্বের ব্যাপার নয়, কারণ দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো আঘাত আছে কি না সেটা আমি অন্তত জানি এরকম কোনো আঘাত নেই দুটো রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু তাই এটাকে সেটিং তত্ত্ব আমি বলবো না। কিন্তু আমি এটা আবার বলবো যে আমি কেন্দ্রীয় সরকারের মধ্যে সেই উদ্যোগটা দেখিনি যাতে পশ্চিমবঙ্গ সরকারের যে শাসন এবং প্রশাসন কিছুই নেই পশ্চিমবঙ্গে বহুদিন ধরে, সে সম্বন্ধে কেন্দ্রীয় সরকার কোনো উৎসাহ দেখিয়েছে পশ্চিমবঙ্গকে আবার একটা স্ট্রিমলাইন করতে, পশ্চিমবঙ্গের শাসন এবং প্রশাসনকে স্ট্রিমলাইন করতে কোনো উৎসাহ দেখিয়েছে এ কথা আমি বলবো না, এই কথা আমি দেখিনি। কিন্তু সিটিং কেন নয় এই কারণে বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে যদি আঁতাত হতো বা বোঝাপড়া থাকতো, অন্তত আমি যদি সেটা বুঝতে পারতাম তাহলে সেটিং বলতাম। আমি সেটা বলছি না, আমি বলছি যে করেনি। এই না করার পেছনে শুধুমাত্র যে মন্ত্রীরা থাকেন তা তো নয়, কেন্দ্রীয় সরকার একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে শুধু মন্ত্রীরা থাকেন না, এখানে খুবই ক্ষমতাশালী কিছু আমলা থাকেন যারা কিন্তু পুরো ব্যাপারটাকে এলোমেলো ওলটপালট করে দিতে পারেন। পুলিশের একটা অংশ যাদের সঙ্গে সিবিআই এর বড় কর্তাদের, তারাও তো পুলিশ থেকেই আসেন। তো সে পুলিশ ট্রেনিং স্কুলেই তাদের বড় কর্তাদের সবাই ট্রেনিং হয়, বিভিন্ন ব্যাচমেট তৈরি হয়, তাদের মধ্যে যোগাযোগ থাকে, খুবই যোগাযোগ থাকে, নাকসঙ্গাসুগি থাকে রাদার। সুতরাং সেখানে একটা কোনো লেনদেন হয়, সেটা সবসময় যে টাকা পয়সার লেনদেন তা নয়, সুযোগ সুবিধে দেওয়া টেওয়ার লেনদেনও হতে পারে। ফলে এটা সেই অর্থে, যে অর্থে আমরা সেটিং বুঝছি, এটা সেই অর্থে সেটিং নয়। এটা হচ্ছে সম্পূর্ণ অকার্যকরী একটা সিস্টেম যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কাজ করছে না। অথচ এই একই সিস্টেম কাশ্মীরের ক্ষেত্রে কাজ করে, আন্দামানের ক্ষেত্রে কাজ করে, অন্যান্য, আমি কাশ্মীর থেকে আন্দামান, উত্তর থেকে দক্ষিণ বোঝানোর জন্য বললাম, অন্যান্য অনেক জায়গায় কাজ করে। তো এইখানে আমলাদেরও একটা বিরাট দায়িত্ব থাকে মন্ত্রীদের কাছে ব্যাপারটাকে তুলে ধরার, পুলিশ মহলের একটা দায়িত্ব থাকে। পুলিশরাও তখন আমলার কাজই করেন যখন সিবিআইতে থাকেন বা উচ্চ মহলে, যখন একজন উচ্চ স্তরের পুলিশ অফিসার, ধরুন কলকাতার পুলিশ কমিশনার, তারা সেই জিনিসটা, কিন্তু তিনি তো আর কেন্দ্রে গিয়ে, পুলিশ কমিশনার তো কেন্দ্রে গিয়ে কিছু করবেন না, সিবিআই এর যিনি ডিরেক্টর তিনি করবেন, তার করার কথা। যে কারণে আমি ডিমান্ড করেছি যে সিবিআই এর যিনি ডিরেক্টর তাকে গিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে কৈফিয়ত দিতে হবে যে কেন অভয়ার তদন্ত তারা করলেন না, কেন মাঝপথে শিক্ষার তদন্ত বন্ধ করলেন, কেন অজয় কুমারের বেল অ্যাপ্লিকেশান ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশান 6 বছর বাদে মুভ করা হলো, তাও নিজে থেকে না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠে এসছে সেই জন্যে। এরকম আরও অনেক আছে। তো এখানে সেটিং ব্যাপারটা নয়, এখানে হচ্ছে আমলায় আমলায় একটা বোঝাপড়া। তারা অনেকেই অনেকের পরিচিত, বিভিন্নভাবে রিলেটেড, মানে সবসময় যে ফ্যামিলি রিলেশন বা ব্লাড রিলেশন তা নয়, অন্যভাবে রিলেটেড। তো সেটা আছে বলে আমার মনে হয়েছে। না হলে পশ্চিমবঙ্গে এমন কিছু আলাদা কিছু ব্যাপার নয় যেখানে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে না। আমি এখনও মনে করি যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার বহু সুযোগ আছে এবং করলে ভালো হবে। পশ্চিমবঙ্গের শুধু ভালো হবে না, যদি পশ্চিমবঙ্গে এটা হস্তক্ষেপ তারা করেন তাহলে পশ্চিমবঙ্গে যারা বিরোধী হিসেবে, মূল বিরোধী হিসেবে নির্বাচনে যাচ্ছেন সেই বিজেপিরও সুবিধে হবে।
আপনি এক্ষুনি যেগুলো বললেন যে এতগুলো কেস যেগুলোতে কেন্দ্রীয় মানে তদন্তকারী সংস্থার যে হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া, তার পেছনে সবসময় মানে যে একটা সেটিং তত্ত্ব সেটা নয়, সেক্ষেত্রে আমলারাও কাজ করছেন ভেতরে, সেখানে দাঁড়িয়ে কি কেন্দ্র দ্বিধা করছে এই আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বা এই আমলাদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য কমিটি তৈরি করতে, এগুলো করতে কি কেন্দ্র কোনো কারণে দ্বিধাগ্রস্ত বলে মনে হয় আপনার? সেটা এক্ষুনি নিশ্চিতভাবে বলা যাবে না, আর একটু দেখতে হবে। তো কেন্দ্রকে তো এখনো পর্যন্ত কেউ বলেনি আমি ছাড়া যে একটা তদন্ত শুরু করো। আমি বলেছি যে whether their property is proportionate to their known sources of income, বিশেষ করে আমি সীমা পাহুজা এবং আরও একজন দুজন সিবিআই অফিসার এবং ইডি অফিসারদের সম্বন্ধে বলেছি, এইটা তদন্ত হওয়া দরকার। তারা কত টাকা এই তদন্তের নাম করে তাদের ব্যক্তিগত সম্পত্তি বেড়েছে কিনা, এই তদন্তটা হওয়া দরকার। এবং আমি মনে করি কেন্দ্রীয় সরকারের এই তদন্ত এখনই শুরু করে দেওয়া উচিত। না হলে এইভাবে একটি মেয়ে তার কর্মক্ষেত্রে, একটি ডাক্তার এইভাবে ধর্ষিতা হলো এবং খুন হয়ে গেল, এবং সিবিআই তার তদন্ত করলো না। যে তদন্ত করতে এসছিল সে দাঁত বের করে বসে রইল, কিছু করলো না, কোর্টের অর্ডারেও আছে। এটা আমার কাছে অকল্পনীয়। এই যে আপনি এক্ষুনি একটা কথা বললেন যে কেন্দ্রের পক্ষে যেমন আমাদের পশ্চিমবঙ্গও যা, আন্দামানও তাই, কাশ্মীরও তাই, সুতরাং কেন্দ্রীয় যে মানে কমিটি বা কেন্দ্রীয় যে সংস্থাগুলো তদন্তকারী সংস্থা যারা কাশ্মীরে যেভাবে কাজ করে সেই একই মডেলে তার ওয়েস্ট বেঙ্গলেও কাজ করা উচিত। সেখানে দাঁড়িয়ে যখন ওয়েস্ট বেঙ্গলে সেই কাজটা হচ্ছে না, কেন্দ্র যখন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই ইন্টারেস্টটা নিচ্ছে না, তখন সাধারণ বাঙালি যারা রয়েছেন, বাংলার অধিবাসীরা, তাদের যেন কোথাও একটা মনে হচ্ছে যে কেন্দ্র বিমাতৃসুলভ ব্যবহার করছে শুধুমাত্র এই রাজ্যটার প্রতি। এবং তখনই তাদের মনে এই তত্ত্বটা উদ্ভব হচ্ছে যে বিজেপি অবাঙালিদের দল, তারা বাঙালির পালস বোঝে না, বাঙালির ইমোশন বোঝে না, সুতরাং বিজেপি একটা অবাঙালিদের দল। আপনিও কি এই বিষয়টাকে সমর্থনযোগ্য বলে মনে করেন? না, বিজেপি অবাঙালিদের দল এটা আমি বলবো না। বিজেপিতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন আছেন, বাঙালিরাও আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির যে নেতৃত্ব তাকে সবসময়ই একটা অবাঙালি নেতৃত্বের অধীনে রেখে দেওয়া হয়েছে। বাংলার যে নেতৃত্ব আছে, যার নেতৃত্ব দিচ্ছেন সফলভাবে আমি মনে করি শুভেন্দু অধিকারী, তাকে তো মাথায় রেখে খুব সুন্দর আপনারা তো একজন জোগাড় করেছেন। আমাদের রাজ্য সভাপতি অত্যন্ত গুণী জ্ঞানী মানুষ, শ্রমিক ভট্টাচার্য, তারপরে শুভেন্দুবাবু আছেন, আরও অনেক। দিলীপ ঘোষ কেন লুকিয়ে পড়েছেন আমি জানি না, আড়ালে চলে গেছেন, লুকিয়ে কথাটা ঠিক না, আড়ালে চলে গেছেন আমি জানি না। উত্তরবঙ্গে শঙ্কর ঘোষ আছে, মনোজ টিগ্গা আছে, আমাদের এখানে সজল ঘোষ আছে, তাপস রায় আছে, যদি তারা ডাকে আমিও আছি। তাহলে এরা আমরা একটা আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না? আমরা নির্বাচনের কৌশল রচনা করতে পারি না? আপনারা যা বুঝবেন ওই উত্তর ভারত থেকে আসা নেতারা, তাদের চেয়ে আমরা অনেক ভালো বুঝবো, অনেক অনেক। কারণ আমরা পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় হয়েছি। সুতরাং এই যে আচরণ, এটা আমার কাছে খুব একটা কি বলবো, মনোগ্রাহী নয়। খুব নরম করে বলতে হলেও বাঙালি নেতা আছে, বাঙালি কর্মী আছে, সব আছে, কিন্তু তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া হচ্ছে না যেটা দিলে পরে বাঙালি এখানে তৃণমূলকে হাঁটিয়ে দিতে পারে। মানে সেই বাঙালি নেতারা, তাদের কর্মীরা হাঁটিয়ে দিতে পারে তৃণমূলকে। ওনাদের তো টেরেইনটা বুঝতেই সময় লেগে যাবে 6 মাস। ওনারা বাঙালির মনই বোঝেন বলে আমার মনে হয় না অন্তত। আপনি এক্ষুনি যে বিষয়টা বললেন যে বাংলার যে নেতৃবৃন্দ রয়েছেন বিজেপি, বঙ্গ বিজেপির মাথার উপরে, তারা যদি মানে একটা ফ্রি হ্যান্ড পেতেন, তাহলে তারা সেক্ষেত্রে আন্দোলনটাকে অনেক বেশি কার্যকরীভাবে এগিয়ে নিয়ে যেতে পারতেন। আন্দোলন, ভোটকে যদি আপনি একটা আন্দোলন বলেন, যেটা জ্যোতিবাবু বলে গিয়েছিলেন, শিখিয়ে গিয়েছিলেন তার দলকে, যে ভোটও একটা আন্দোলন, তা যদি বলেন তাহলে একটা আন্দোলন, সেটাকে বাঙালি নেতারা খুব সাকসেসফুলি কাজ করতে পারতেন। তাদের মাথার ওপর চাপিয়ে দিয়ে তাদের হাত পা বেঁধে দেওয়ার কারণটা কি?
আমরা চালাতে, যদি চালাতে না পারি পারবো না, আপনারাও এসে পারবেন না, এটাও জেনে রাখুন। আপনারা এসেও পারবেন না, কারণ এমন কোনো অবজেক্টিভ কন্ডিশন পশ্চিমবঙ্গে নেই যাতে আপনি তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। আজকে এসআইআর করতে গিয়ে কি হচ্ছে, এসআইআর এর তৃণমূলের ক্যাডাররা বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসার যিনি, তাকে ঘিরে রেখে দিয়েছে, বিজেপির ক্যান্ডিডেটকে জুতোর মালা পরাচ্ছে, তাকে মারছে। কালকে তো আমি টিভিতে দেখছিলাম একজন বৃদ্ধ ভদ্রলোক, তিনি বিজেপির বিএলএ ব্লক লেভেল এজেন্ট, তিনি ভয়তো ওইদিকে জানেনি, বলছেন যে যদি কিছু হয়ে যায়। সত্যি তো, যদি কিছু হয়ে যায়, এই অবস্থায় তো এসআইআর সাকসেসফুল হবে না। এসআইআরের একটা ওই বাইরে থেকে দেখা যাবে যে সাকসেসফুল হলো। এসআইআর আমি মনে করছি যে প্রকৃত পশ্চিমবঙ্গকে প্রকৃতভাবে আইন শৃঙ্খলা সহ সব কিছুর নিয়ন্ত্রণ না করে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের নাকের সামনে একটা মূলো ঝুলিয়ে দেয়া। সেই খুঁড়োর কল জানেন তো, ওই সামনে ওই খাবারটা দেখে দৌড়বে, সেটা কতদূর হবে আমি জানি না। আমি যা খবর পাচ্ছি, আজকে সকালেও আমি অনেকগুলো ফোন পেয়েছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এদের থেকে, কর্মীদের থেকে, যে তারা মার খাচ্ছে, তাদের দেখার কেউ নেই। আমি যে পার্টি বসে যান, গিয়ে কথা বলুন। গিয়ে বলেছিলাম, কিছু হয়নি, আবার যান, গিয়ে বলুন, যদি কিছু না হয় তাহলে উচ্চতর মহলে জানাবেন। এসব বলতে হয়েছে তাদেরকে, কি করব। আমি তো মেদিনীপুরের সাংসদ, আর আমি রাজ্য কমিটির কেউ নই বা কিছু নেই, আমি তাদেরকে কোনো আশ্বাস দিতে পারি না। কিন্তু এসব ঘটনা ঘটছে, এই খবর আসছে। তৃণমূলকে ট্যাকেল করতে গেলে কিন্তু আপনাকে পুলিশ এবং প্রশাসনকে তৃণমূল সরকারের হাত থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে বাইরে নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, নালে পারবেন না। আজকে মানে এই প্রসঙ্গে একটা সাধারণ স্বাভাবিক প্রশ্ন আসে, যদি আপনি এই বিষয়টার কৌশল নির্ধারক হতেন, তাহলে আপনি এই মুহূর্তে কি কি ডিসিশন নিতেন, কি কি করা উচিত? কিছু গ্রেপ্তার, বড় বড় নেতা, সব বড় বড় নেতা, হিন্দু আছেন, মুসলিম আছেন, 355 না হলে 356 জারি করে রাষ্ট্রপতি শাসনের অধীনে একেবারে নিরপেক্ষ রেখে পুলিশ এবং প্রশাসনকে একটা ভোট করানো। তাতে তৃণমূল যদি ক্ষমতায় আসতো, কি এলো গেল, গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, আসতেই পারে একটা দল, এইটা করতাম। এবং কৌশল নির্ধারণের কথা যেহেতু বললেন, আমাদের যেসব কর্মীরা গ্রামে গঞ্জে তৃণমূলের হুমকি উপেক্ষা করে বা মার খেয়ে কাজ করছেন, তাদেরকে উপযুক্ত সহায়তা দেওয়া, যাতে তারা ভয়টা না পান, সেটা করতাম। আজকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি, বঙ্গ বিজেপির কাছে কিন্তু অত্যন্ত কঠিন প্রতিপক্ষ তৃণমূল। সেই তৃণমূলকে ফেলাটা কিন্তু এত সহজ কথা নয়। সেখানে দাঁড়িয়ে আজকে বিজেপির দলের মধ্যে হাত শক্ত করার জন্য, দলীয় কর্মীদের হাত শক্ত করার জন্য, সর্বোপরি 26-এর বিধানসভা নির্বাচনে নিজেদের সরকার গড়বার জন্য কিছু তো আত্মসমালোচনা বিজেপির প্রয়োজন। কি কি করা উচিত বলে মনে করেন? না, বিজেপি এখনো পর্যন্ত এমন কিছু করেনি অন্যায় যাতে তাকে এক্ষুনি আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা ব্যাপারটা আলাদা, সেটা নিজেদের মধ্যে বসে নিজেদের ভুলভ্রান্তিগুলো ঠিক করা। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হবে বাঙালি নেতারাই। বাঙালি নেতাদের হাত পা বেঁধে দিয়ে আপনি বলবেন ভোট করতে যাও, কিছু অবাঙালি নেতাকে পাঠিয়ে দিয়ে, আমি এর পক্ষপাতী নই। এটা হয় না। এই হচ্ছে আমার কথা। আপনি যখন বিচারপতি ছিলেন তখন একাধিক যুগান্তকারী রায় দিয়েছিলেন, যাতে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে এসেছিল। তারপরে আপনি সেই বিচারপতির পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন এবং ভোটে লড়ে আজকে এমপি হিসেবে নিজের কাজ করছেন। সেখানে দাঁড়িয়ে যখন বিচারপতির পদ ছেড়ে রাজনীতির দিকে এসেছিলেন, তখন নিশ্চয়ই কোনো আপনার নির্দিষ্ট লক্ষ্য ছিল, কিছু একটা করবার ইচ্ছে ছিল। আপনার সেই লক্ষ্য কতদূর পূরণ হয়েছে বা হওয়ার পথে কি এগোচ্ছে, কি মানে আপনি কি বলবেন? লক্ষ্য তো এখানে একার কোনো লক্ষ্য থাকে না, একটা আশা থাকে যে পশ্চিমবঙ্গকে সুশাসনের দিকে নিয়ে যাব। পশ্চিমবঙ্গে শাসন বলে কিছু নেই, ভয়ঙ্কর দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুশাসনের দিকে নিয়ে যেতে হবে, সেই আশা নিয়ে এসেছিলাম।
এখনো পর্যন্ত আমার সেই আশা পূরণ হয়নি। কেন্দ্র যদি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে কি আপনি ভবিষ্যতে দলের ভেতরে অবস্থানের ব্যাপারটা পুনর্বিবেচনা করবেন? না, দলে তো থাকবো, কিন্তু এই কথাগুলো ক্রমাগত বলে যাব। তাতে যদি কারো অস্বস্তি বাড়বে। দল যদি মনে করে যে আমি বেশি কথা বলে ফেলছি, দল বিরোধী কথা হয়ে যাচ্ছে, দল যদি মনে করে আমাকে বার করে দেবে। আমি দল থেকে কিছু পেতে আসিনি, বরং এখানে পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি। তা যদি করতে পারলাম ওয়েল অ্যান্ড গুড, তাহলে তা না হলে আমি দলে থেকেই বা কী করবো, না থেকেই বা কী আসবে যাবে, তাই না? আমি তো এমপি হিসেবে কোনো সুযোগ সুবিধে কিচ্ছু চাইছি না, বা কোনো কাটমানির সন্ধান করছি বলে একেবারে কুকুরের মতো ল্যাজ নাড়ছি কারো সামনে বসে, তাও তো করছি না, করবো না, প্রশ্ন ওঠে না। তো আমি আমার মতো থাকবো, বিজেপি যদি ব্যবস্থা নেবে। আমার ভয় পাওয়ার কিছু নেই, আমার হারানোরও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই। আপনার বিচারপতির সময়, আপনি বিচারপতি থাকার সময় আপনার যা অভিজ্ঞতা ছিল সেটা কি এখন আপনার রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে কোনোভাবে? না, এটা এভাবে দেখাই উচিত না। আপনি যেভাবে বলছেন, দেখুন, একটা মানুষ বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তো সেই অভিজ্ঞতাগুলো সব জড়ো হয়ে একটা মেল্টিং পট তার ব্রেনে, আমি বলবো মেল্টিং পট বলবো, সেখানে অবচেতনে চেতনে থাকে। তো তার ব্রেনের ডিরেকশন অনুযায়ী, তার চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করে, ঠিক আছে? সেইভাবে আমিও কাজ করি। সুতরাং একথা আমি আদৌ মনে করি না যে ওই বিচারপতি হিসেবে কোনো প্রভাব আমার কাজে পড়ছে বা পড়বে। আমার প্রভাব যা পড়বে, আমি যেভাবে বড় হয়েছি, যেভাবে বেড়ে উঠেছি, যে কথা বলা দরকার বলে মনে করি, সেই কথাগুলো যদি আমি বলতে না পারি, তাহলে আমি বুঝবো যে আমি রইলাম না। আরেকটা বিষয় জিজ্ঞাসা করার ছিল যে ভোটার তালিকা বা প্রশাসনিক যে নিরপেক্ষতা, সেটা নিয়ে কি কোনো উদ্বেগের কারণ রয়েছে? অবশ্যই। এসআইআর কতদূর সাকসেসফুল হবে আমি এখনও বুঝতে পারছি না। দূরদর্শনের খবরে, দূরদর্শনের চ্যানেলের খবর, দূরদর্শন তো আমাদের সরকারি চ্যানেল, একটি বেসরকারি চ্যানেলের খবরে শুনেছি যে আমাদের রাজ্য ইলেকশন দপ্তর নাকি জানিয়েছেন আমাদের বিজেপির নেতাদের যে আপনারা ওই এনিউমারেশন ফর্মগুলো জমা পড়তে দিন, তারপর আমরা দেখব। অপেক্ষা করি, জমা পড়ুক, তারপর কি দেখেন আমি দেখব, বুঝতে পারবো কি দেখছেন না দেখছেন, কি হচ্ছে না হচ্ছে। তার মধ্যেই যদি কোনো কারিকুরি হয়ে যায়, পিসি সরকারের ম্যাজিক হয়ে যায়, তাহলে সেগুলো তারা কিভাবে ধরবেন, কি করবেন? আমাদের বিএলএ তো কাজই করতে দিচ্ছে না বহু জায়গায়। সুতরাং আমার আশঙ্কাটা রয়েই যাচ্ছে। বাংলাতে যেভাবে একের পর এক ঘটনা প্রবাহ চলছে, যেভাবে রাজনৈতিক ওলটপালট চলছে, সামাজিক ওলটপালট চলছে, সেখানে ওলটপালট কোথায় চলছে? রাজনৈতিক তো একই আছে, গত 34 বছরে একরকম ছিল, তারপরে এখন 15th ইয়ারে আরেক রকমের আছে, ঠিক আছে? তো রাজনৈতিক ওলটপালট কিছু ঘটেনি। হ্যাঁ, সমাজে অনেক অন্যায় অবিচার ঘটছে, দুর্নীতি এসে গেছে, কর্মক্ষেত্রে একজন ডাক্তার খুন হয়ে যাচ্ছেন, রেপ হয়ে যাচ্ছেন, তার তদন্ত হচ্ছে না, সেই তদন্ত বা সিবিআই করছে না, ঠিক আছে, করলো না, এরকম সব ঘটনা ঘটছে, যা সমাজ জীবনে তো প্রভাব ফেলছেই। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলার মানুষ একদিকে শাসক দল তৃণমূলের একাধিক দুর্নীতি এবং অন্যদিকে প্রধান বিরোধী দল বিজেপির এই একটাও দুর্নীতিতে সেইভাবে কোনো রকম কিছু কাজ না করতে পারা, কেন্দ্রের পক্ষ থেকে সেভাবে কোনো স্টেপ না নেওয়া, এই বিষয়টাকে কীভাবে দেখেন? বিজেপি আর কেন্দ্র, এটাকে আপনাকে আলাদা করতে হবে, দুটো এক জিনিস নয়। বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, আর কেন্দ্র একটা বা ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল অথরিটি। সুতরাং বিজেপি করছে না আর কেন্দ্র করছে না, দুটোর মধ্যে তফাৎ আছে। কারণ কেন্দ্রে শুধু মন্ত্রীরাই কাজ করে না, খুব পাওয়ারফুল কিছু আমলা আছেন, তারাও কাজ করে, তারা সবাই ধর্মপুত্র যুধিষ্ঠির নন। তো আমি জানি না কবে ভারতবর্ষে এই সংক্রান্ত সংস্কার হবে, যখন তাদেরকেও বিভিন্ন রকম প্রশ্নের মুখোমুখি হতে হবে। যদি কখনো না হয়, না হবে, আমার জীবদ্দশায় নাই হতে পারে, হলো না। সুভাষ বোসের মতো মানুষের জীবদ্দশায়
বা তার যতদিন আমরা তাকে জীবিত মানে দেখতে পেয়েছি সেটা তাই হোকুর পরেও আমি দেখতে পেয়েছি, আমি যেসব প্রমাণ পেয়েছি আমার কাছে যা আছে তাই হোকুর পরে, তাই হোক তিনি মারা যাননি। তো তিনি তো ভারতের স্বাধীনতা দেখে যেতে পেরেছেন বলে মনে হয় না। এরকম অনেকে, রবীন্দ্রনাথ তো ভারতের স্বাধীনতা দেখে যাননি। অনেক মানুষ আছেন যারা যার আশা ছিল সেসব দেখে যেতে পারেননি। আমার জীবদশায় তো নাও হতে পারে। আমি তো দেখছি অনেক ছোট ক্ষুদ্র মানুষ, হলো না, কি করা যাবে। শেষ প্রশ্ন করব যে আপনার কি মনে হয় যে বাংলার রাজনীতিতে কোনো নতুন বিকল্প শক্তি গড়ে ওঠার সম্ভাবনা আছে? অবশ্যই। যদি বিজেপি এবার ফেল করে, আমার ধারণা বিজেপি অত্যন্ত ক্ষীণ একটা শক্তিতে পরিণত হবে। সে বিজেপির যত টাকাই থাকুক আর যত নেতাই থাকুক আর যত অবাঙালি নেতাই দিল্লি থেকে উড়ে আসুন, এখানে অন্য একটা শক্তির উত্থান হবে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সেটা হয়তো আধা বাম আধা অন্য কিছু, বা একেবারে বামেদের বাদ দিয়ে অন্য কিছু, বা একেবারে মুসলিমদের একটা দল মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, যেখানে একজন মুসলিম দেখা যাবে 5 বছর বাদে মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিজেপি ফেল করলে এটা হবে, পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।